ছোট মা, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে। লাগছে লাগুক, হতচ্ছাড়ি পোড়ামুখী কোথাকার। ছোট মা। নাসরিন, তোর এই অবস্থা? ওকে জিজ্ঞেস করে কি হবে? যা জানার দরকার আমার কাছে জানো। তোমার কাছে জানবো মানে? মানে এটাই যে তোমার ওই আদরের ভাইজি কি করেছে জানো? কি করেছে? বিশ্বাস করো, আমি জেনে শুনে কিছু করিনি। আমি গ্যাসে ভাতটা চাপিয়ে ঝিলিকে জুতোগুলো পলিশ করতে গিয়েছিলাম। ওখানে দেরি হয়, এসে দেখি ভাতটা পুড়ে গেছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই বলে তুমি মেয়েটাকে এভাবে মারবে? উনি ভুল করবেন আর ওনাকে মারবো না তো তোলা শাড়ি করে তুলে রাখবো বুঝি? তাই বলে? তুমি চুপ করো তো, যেটা বোঝো না তা নিয়ে একদম কথা বলো না। আর তোকে বলছি, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? নাকি ওই মারে হয়নি? ঝিলিক ঠিক বলেছে, ভালোই ভালোই যা গিয়ে ওই ভাত ফেলে নতুন করে আবার রান্না বসা, এইদিকে আবার বেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে ছোট মা। একে একে তো ঠিক চিনলাম না। ও হলো সুরজ, আমাদের দোকানের নতুন কর্মচারী। খুব অসহায় ছেলেটা, অনেক দূর থেকে এসেছে, এখানে থাকা খাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি সাথে করে নিয়ে আসলাম। আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। বাবা, তুমি তো দেখছি এই বাড়িটাকে একেবারে আশ্রম বানিয়ে ফেললে। যখন যাকে খুশি তখন তাকে সঙ্গে করে নিয়ে এসে খেতে দিচ্ছ, আবার থাকার জন্য জায়গাও দিচ্ছ। মা, তুমি এমন বলছো কেন? কিছুদিনেরই তো ব্যাপার, থাকুক না, তারপর না হয় ও ওর মতো একটা ঘর ভাড়া নিয়ে নেবে। আর তাছাড়াও মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করাটা আমাদের কর্তব্য। উনি ঠিক বলেছেন, কিছুদিনেরই ব্যাপার, তারপর আমার একটা থাকার জায়গা হলে আমি ঠিক চলে যাব। বেশ, তবে একটা কথা শুনে রাখো, দোকানের কাজ দোকানে হবে, আর এই বাড়িতে যে তুমি থাকবে খাবে তার জন্য তোমাকে কিন্তু এই বাড়ির কাজও করতে হবে। আপনি চিন্তা করবেন না, আপনারা যা বলবেন তা সব কাজ আমি করে দেব। তাহলে আবার কেন? যাও গিয়ে নাসরিন যেই ঘরে থাকে তার পাশের ঘরে ও থাকার ব্যবস্থা করে দাও। নাসরিন, নাসরিন। হ্যাঁ ছোট মা, কিছু বলছো? এদিকে তোর কাজ সারা হলো? ওইদিকে অনেক ময়লা কাপড় চোপড় আছে, সেইগুলো তো ধুতে হবে নাকি? হ্যাঁ ছোট মা, আমি এক্ষুনি যাচ্ছি। এত কাপড় ছোট মা, কিন্তু এত কাপড় আমি বালতি করে নিয়ে যাব কি করে? দাঁড়া। সুরজ, সুরজ। আমায় ডাকছেন? হ্যাঁ, নাসরিন একা হাতে এত কিছু নিয়ে যেতে পারছে না, তুই একটু ওকে সাহায্য কর তো। আচ্ছা ঠিক আছে। ঝিলিক, ঝিলিক। এই তো আমি চলে এসেছি। তাড়াতাড়ি চল, এমনি অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ চল। কি তুমি দাঁড়িয়ে পড়লে যে, চলো। তুমি এগুলো ধরো, আমি এক্ষুনি আসছি। শোনো। আমাকে বলছো? হ্যাঁ। কিছু বলবে? ধন্যবাদ। কাল যদি তুমি তোমার মাকে অত সুন্দরভাবে না বোঝাতে, তাহলে হয়তো তোমার মা আমাকে এখানে থাকতেই দিত না। হয়তো তোমার জন্যই আমি এখানে আশ্রয়টা পেয়েছি। ও এই ব্যাপার, এর জন্য তোমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, ওটা তো আমি এমনিই বলেছিলাম। ও যাই হোক, এখন আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। ছোট আপু, তোমাকে আর ভাত দেবো? না না, লাগবে না। বলছি আমাকে একটু তরকারি দে তো।
হ্যাঁ। শোন নাসরিন, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলো গুছিয়ে রেখে দিস। ঠিক আছে ছোট মা। বোন, কি হলো তোর? আমার হাতটা খুব জ্বালা করছে, মনে হয় হাতটা পুড়ে গেছে। দেখেছো দেখেছো কি করলো? আমি কেমনি বলি তোকে জোর থেকে দূরে থাকিস? দিলি তো, ইচ্ছে করে আমার মেয়ের হাতটা পুড়িয়ে দিলি তো। এই নাও ঠান্ডা পানিতে হাত দাও, জ্বালা পোড়াটা একটু কমবে। না ছোট মা, বিশ্বাস করো আমি এটা ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়ে গেছে। মিথ্যা, ও যা বলছে সব মিথ্যা বলছে। ও ইচ্ছে করে আমার হাতটা পুড়িয়ে দিয়েছে। এসব তুই কি বলছিস? তুই আমার ছোট বোন, আমি কেন তোর সাথে এমন করব? কেন আবার হিংসা করে? আহ ঝিলিক, শুধু শুধু কেন কথা বাড়াচ্ছিস? ও তো বলছে যে ও ইচ্ছা করে করেনি এটা। তুমি চুপ করো, একটা কথা বলবে না। আমার মেয়ের হাত পোড়ানো না, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। আমার ছেড়ে দাও ছোট মা, আমার খুব জ্বালা করছে, আমার হাতটা পুড়ে যাচ্ছে। জ্বালা করছে? জ্বালা তো দিতেই চাই আমি। আমার মেয়ের হাত পোড়ানো দেখ এবার কেমন মজা লাগে। আরে সুরজ, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ চাচা, বাড়ির কিছু জিনিস কেনাকাটা করতে দিল, সেইগুলো আনতে যাচ্ছি। তাহলে একটা কাজ কর, এই নে গাড়ির চাবি, আর গাড়িটা সঙ্গে করে নিয়ে যা। আসার পথে ঝিলিক খেয়ে কলেজ থেকে বাড়ি নিয়ে আসিস। ঠিক আছে চাচা। আচ্ছা, আমি এতদিন ধরে মনে মনে যে মেয়েকে খুঁজছিলাম, এটাই কি সেই মেয়ে? একজন সৎ সরল ভালো মনের মানুষ। আচ্ছা, আমি কি আমার মনের কথাটা ঝিলিককে বলবো যে আমি ওর মতো মেয়ে আশা করি? আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছু বিচার না করে ও ঠিক আমায় মেনে নেবে। যাই হোক, আজ একটা চান্স নিয়েই দেখবো। আরে ঝিলিক, তুই এখানে? আর আমরা সারা কলেজ থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে, হঠাৎ করে এত ঝিলিককে খুঁজছিস কেন? কি এত দরকার? আসলে দরকারটা আমাদের না, দরকারটা শাহিনের। শাহিনের? তোর আবার কি দরকার? তুই যদি কিছু মনে না করিস তাহলে তোকে একটা কথা বলি। কথা? কি কথা? ডু ইউ লাভ মি? সত্যি বলছো তুমি? হ্যাঁ, এবার আর তুমি অপেক্ষা না করে আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো। বলো তুমি আমাকে ভালোবাসো। ইয়েস, আই লাভ ইউ। জিও ভাই। কিরে, কে কল করেছিল? মা ফোন করেছিল, আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে। এইসব তুই কি বলছিস? চল, আমরা তোর সাথে যাব। শাইন ঠিক বলেছে। ঝিলিক, এখন আমি আসি, বাকি কথা পরে হবে। হ্যাঁ। হ্যাঁ রে ঝিলিক, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কিছুদিন আগে তুই আমায় বললি যে তোকে নাকি সুরজ নামের ওই ছেলেটা পছন্দ করে, তুইও করিস। তাহলে আজ হঠাৎ শাইনের প্রপোজ অ্যাকসেপ্ট করলি কেন? আহ বর্ষা, তুইও না সত্যি পছন্দ করি তার মানে এটা তো নয় বল যে আমাকে ওকে ভালোবাসতেই হবে। আর তার থেকেও বড় কথা, কোথায় শাইন আর কোথায় সুরজ? শাইন তার বাপের একমাত্র ছেলে, শুনেছি অনেক বড় লোক। আর সুরজ, তার তো কোনো কিছুই নেই, না আছে বাড়ি না আছে পরিবার। তাহলে তুই বল এবার, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? বুঝলাম
তাহলে তুই শাইনকে না, তার স্ট্যাটাসকে পছন্দ করেছিস? অবশ্যই। ছোট মা, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ, আর এই নে টাকা, এটা নিয়ে সুরজকে দে। আর বল বাজার থেকে জানো 2 কিলো খাসির মাংস কিনে আনে, আজ বিকেলে আমার ভাই আসবে। ঠিক আছে ছোট মা। আরে তুমি এখানে বসে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু বলবে? এই নাও টাকা, এটা দিয়ে ছোট মা তোমাকে 2 কিলো খাসির মাংস কিনে আনতে বললো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো? কি কথা? তোমাকে দেখে কেমন জানি মনে হচ্ছে। তোমার মন খারাপ? কিছু হয়েছে? তুমি কি করে বুঝলে? কেন, তোমার মুখ দেখে অবশ্যই তোমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কেননা এত বড় পৃথিবীতে আমার কেউ না থাকলেও অন্তত মাথার উপরে থাকার মতো একটা ছাদ তো আছে, আর তোমার সেটুকুও নেই, তাই হয়তো তোমার মন খারাপ। তাই? হ্যাঁ, তবে তুমি মন খারাপ করো না, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা। এখন আর দেরি না করে তাড়াতাড়ি মাংসটা কিনে নিয়ে এসো, না হলে আবার ছোট মা বকাবকি করবে। নাসরিন। আরে মামা, আপনি? হ্যাঁ আমি। ভালো আছিস তো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি বলেই তো তোর টানে, না মানে তোদের টানে এখানে এসেছি। আরে ভাই, তুই চলে এসেছিস? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তো ভাগ্নে, তোমার খবর কি? এই তো সব ভালোই ভালোই চলে যাচ্ছে। ভালো হলেই ভালো। বলছি, সব কথা এখানেই বলবি নাকি ভিতরে যাবি? ও হ্যাঁ, চল। মামা, আপনাকে আর একটু মাংস দিই? তুই যখন বলছিস তখন না নিয়ে উপায় আছে? দে দে না। তো জামাইবাবু, তোমার দোকান কেমন চলছে এখন? ভালোই চলছে। আমি তো আগের মতো আর ছোটাছুটি করতে পারি না, এই সুরজই সব দেখাশোনা করে। ও আচ্ছা। দিদি, আমি ঘরে যাচ্ছি, তুই আমার সাথে একটু আয় তো, আমার তোর সাথে কথা আছে। কথা? কি কথা? আসলেই বুঝতে পারবি। কি রে, হঠাৎ করে তুই আমায় ঘরে আসতে বললি? কি এমন বলবি? তাহলে শোনো, তোমাদের বাড়িতে তোমার জায়ের মেয়ে নাসরিন নেই? দেখতে বেশ সুন্দরী হয়েছে। তা অবশ্য হয়েছে, তাতে তোর কি? আমার কিছুই না, আসলে আমার হাতে একটা ভালো ছেলে রয়েছে। যদি তুই বলিস তাহলে ওদের 4 হাত এক করে দেব। এইসব তুই কি বলছিস? আর তাছাড়াও ওদের 4 হাত এক করে আমার কি লাভ? লাভ তো অবশ্যই আছে। তাহলে শোন, ওই লোকের এর আগেও 4-5টা বিয়ে হয়েছে, কিন্তু ভাগ্যদোষে একটাও টেকেনি, তাই উনি আবার বিয়ে করতে চান। আর যে মেয়ে ওকে বিয়ে করবে তার বিনিময়ে তাকে 3 লক্ষ টাকা দেবে। তাই আমরা যদি নাসরিনের সাথে ওর বিয়েটা দিতে পারি, তবে ওই 3 লক্ষ টাকার মালিক আমরা হব। তুই সত্যি বলছিস ভাই? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি। এবার তুই বল, কি বলছিস? আমি আবার নতুন করে কি বলবো? আমি রাজি। কিন্তু? আবার কিন্তু কিসের? না মানে জামাইবাবু নাসরিন ওরা যদি কোনো আপত্তি করে? মোটেই না, এই বাড়িতে আমি যেটা বলি সেটাই শেষ কথা, বুঝলি? তাই তুই আর দেরি না করে ওদের পরশু আসতে বল। হাতের লক্ষ্মী তাড়াতাড়ি হাতে চলে আসাই ভালো। বেশ, তবে ওদের আমি পরশুই আসতে বলবো। এবার মেয়েকে একটু নিয়ে আসুন, মেয়ের মুখটা দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
আপনারা দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা বেশ, তাড়াতাড়ি নিয়ে আসবি কিন্তু। তোমাকে বাইরে ডাকছে। ও, আমার হয়ে গেছে, চলো। শোনো, কিছু বলবে? বলা বলি বলতে গেলে তোমার কাছে একটা কথা জানতে চাইছিলাম। কি কথা? আসলে তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? কারণ প্রত্যেকটা ছেলে আর মেয়ের জীবনে বিয়ে হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিতে হয়। আর সেখানে তুমি ছেলের বিষয়ে জানলে না শুনলে না, এক কথায় রাজি হয়ে গেলে। আসলে কি বলো তো, মানুষের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার জন্য না ভাগ্যের দরকার হয়। আমার সে ভাগ্য নেই। তা না হলে কি এই বয়সে বাপ মা হারিয়ে এইভাবে অন্যের ঘাড়ে বোঝা হয়ে থাকি? যেখানে আর 5টা মেয়ে লেখাপড়া করে নিজের জীবনটা আনন্দ উল্লাসে কাটাচ্ছে, সেখানে আমি সংসারে কাজকাম নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, জীবনের অর্ধেকটা সময় যখন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, তখন বাকি জীবনটাও না হয় ভাগ্যের উপর ছেড়ে দিলাম। মেয়ে আমাদের পছন্দ। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আগামী সোমবার আমরা বিয়ের দিন ফাইনাল করছি। মেয়ে যখন আপনাদের পছন্দ তখন আমাদের আপত্তি কিসের? কি বলিস দিদি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। তোমার আপত্তি আছে মানে? তুমি কে যে তোমার কথা শুনতে হবে? আমি কে সেটা বড় কথা না, সব থেকে বড় কথা হলো এটাই যে নাসরিন নিরাপত্তা। কেন? আমরা কি নাসরিনকে যাত্রার হাতে তুলে দিচ্ছি? এত ভালো একটা ছেলে, এত ভালো একটা সম্বন্ধ, ও নিরাপত্তার কথা ভেবেই তো এই বিয়েটা দিচ্ছি। ভুল। আপনারা যার হাতে তুলে দিচ্ছেন তার কাছেও কখনো নিরাপত্তা থাকবে না। কারণ ও একজন ভণ্ড। ওর আগেও 4-4টে বিয়ে হয়েছে, আর তাদের ওপরও শারীরিকভাবে অত্যাচার করত। আর সেসব সহ্য করতে না পেরে একে একে সবাই ওকে ছেড়ে চলে গেছে। তাই ও মোটা অঙ্কের টাকা লোভ দেখিয়ে নাসরিনকে বিয়ে করতে এসেছে। এইসব তুমি কি বলছো? মিথ্যা, এসবও মিথ্যা বলছে। চুপ করুন। সত্যি কি মিথ্যা সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। 1 মিনিট। আপনি? আপনাকে তো চিনলাম না। আমি হলাম আরএম কোম্পানির মালিক রাকেশ, আর আমার সামনে যে দাঁড়িয়ে সে হলো আরএম কোম্পানির উত্তরাধিকারী সুরজ। সুপিয়ান, এবার তুমি বলো যে ঠিক তুমি এনার বিষয়ে কতটা জানো। শুনুন, তবে আপনার ফোন করে বলার পর আমি যখন ওনার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে সবই তো শুনলেন, এবার আপনারাই বলুন যে হাতে আপনারা নাসরিনকে তুলে দিচ্ছেন সেটা কি আদৌ ভরসাযোগ্য? এইসব না হয় বুঝলাম, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে তুমি এত ধনী পরিবারের ছেলে হয়ে আমাদের বাড়িতে কি করছিলে? তোমাদের এই রহস্য সমাধানটাও না হয় আমি করি। তাহলে শোনো, আল্লাহর আশীর্বাদে আমাদের কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা ধন সম্পদ সেগুলো উপভোগ করার মতো কেউ নেই। তাই আমি আর আমার ছেলে মিলে ঠিক করি যে ওর বিয়ে দেব, আর একটি সৎ সরল ভালো মেয়ের সাথে। আর সেই জন্য আমি গরিব সেজে বাড়ির বাইরে বেরিয়েছিলাম, যাতে কেউ আমার অর্থকে না আমাকে ভালোবাসে। তারপর হঠাৎ করে রাস্তায় তোমার আবুর সাথে দেখা হয়, আর ওনাকে দেখে মনে হলো যে উনি খুব ভালো মনের মানুষ। তাই ভাবলাম উনি যেহেতু ভালো, তাহলে নিশ্চয়ই ওর পরিবারের লোকজনও ভালো হবে। আর সেই জন্য এখানে আসা। আর এখানে আসার পর আমাকে ঝিলিকের ব্যবহার মুগ্ধ করে। তুমি সত্যি বলছো বাবা? কিন্তু না, পরে বুঝতে পারলাম ঝিলুক আর 5 জনের মতো। তখন আমি ভাবলাম যে এখানে আসা হয়তো আমার ব্যর্থ। তাহলে কি তুই এবারও তোর মনের মানুষকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিস? না, তারপর আমি হঠাৎ করে নাসরিনকে উপলব্ধি করতে থাকি যে মেয়ে অন্যের জন্য
নিজের সব ইচ্ছার বিসর্জন দিতে পারে তার থেকে বড় মনের মানুষ আবার কে হতে পারে? তার মানে তুই এবার সাকসেস হয়েছিস? যদি আপনার আপত্তি না থাকে তাহলে কি আমি নাসরিনকে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারি আমার জীবন সঙ্গী হিসাবে? এসব তুমি কি বলছো? এটা তোর পরম সৌভাগ্য। নাসরিন আমার ভাইয়ের মেয়ে হলেও আমি কখনো ওকে ঝিলিকের থেকে আলাদা চোখে দেখিনি। মেয়েটা ছোট থেকে অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছে। যদি তুমি সত্যি ওকে তোমার সাথে নিয়ে যাও তাহলে আমি ভাববো নাসরিন সত্যি ভাগ্যবতী। তাহলে আবার কেন? এতদিন পর আমার ছেলে যখন তার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছে তখন আর দেরি করে কি লাভ? ঘরের লোককে ঘরে নিয়ে যাই। কি হলো নাসরিন, তোমার কোনো আপত্তি আছে? আপত্তি আছে কিনা বলতে পারছি না, তবে এই সব কিছু আমি বিশ্বাস করতে পারছি না। আমার মতো একজন হতভাগীর কপালে সত্যি কি এত সুখ আছে? আছে রে মা, আছে। এইসব যে উপর আল্লাহর ইচ্ছা। তুই যে ভাগ্যবতী তাই তো উপর আল্লাহ তোকে এত কষ্ট দুঃখ পার করে এইরকম একটা ভাগ্য উপহার দিয়েছে। তাই আর দেরি না করে যা, এই নরক থেকে মুক্তি পেয়ে চলে যা। চল মা চল, এবার তোর নিজের ঠিকানায় চল। সুফিয়ান! হ্যাঁ স্যার।